শুধুমাত্র মার খাওয়ার জন্য এদেশে জন্মায় নাই। এই কাপুরুষ তারেক রহমানকে আমরা ভয় করি না। যাদেরকে আপনারা বলেন গুপ্ত গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেরম লাগে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। দেখেন না, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা খুঁজা বাই করতে পারে নাই, পার্শ্ববর্তী দেশ থেকেও ভাই পুরো গোয়েন্দা বিভাগ খুঁজা বাই করতে পারে নাই। কিভাবে যে 5ই আগস্ট হয়ে গেল কেউ টেরও পায় নাই, দুপুরের খাওয়া রেডি খাইতে পারে নাই, চলে যাইতে হয়েছে দিল্লি। তার মানে কি জানেন, গুপ্ত থাকার মধ্যে একটা হেরম আছে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে। তুমি ভয় পাবে না, আমরা আছি তোমার সাথে। পুরো বাংলাদেশের ছাত্র জনতা আছে। শির দ্বারা উঁচু রাখি রেখেছিল বিগত সময়ে, সবসময় উঁচু রাখবা। যে বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশ সহ খুনি হাসিনার পেটো বাহিনী নিয়ে এসে আমাদেরকে হামলা করেছিল, আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, তার প্রতিচ্ছবি আজকে আমরা শাহবাগ থানায় দেখতে পেয়েছি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। এই রক্ত যারই জড়ুক, সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। যারই রক্ত জ্বলবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। গত 2 দিন ধরে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ ঘটেই যাচ্ছে। এটা শুরু হয়েছে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে, আর এর ঢেউ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি বলেছিলাম গত 2 দিন আগে একটি ভিডিওতে যে অল্প 2-3 দিনের ভিতরে সারা দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছাত্র শিবিরের উপরে হামলা করবে এবং একযোগে হামলা করবে। ক্যাম্পাসগুলোতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং এটার মাধ্যমে ছাত্র শিবিরকে তারা এখান থেকে হটিয়ে নিজেরা ওই ক্যাম্পাস দখলে নেবার একটা পানি তারা শুরু করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের রাজনৈতিক চলমান ঘটনা নিয়ে সাজানো এই ভিডিওটিতে দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন আজকের টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই কয়েকটি রাজনৈতিক বিশ্লেষকগণের ভিডিও এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেই ভিডিওগুলোর মূল আলোচনার অংশগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। সংসদের ঠান্ডার মধ্যে বৈশা সরকারি দল আর বিরোধী দল একে অপরের পিঠ চুলকাইতেছে। হ্যাঁ, পিঠ চুলকাইতেছে। বিরোধী দল সরকারের প্রশংসা করতেছে, আবার সরকারি দল বিরোধী দলের নেতার প্রশংসা করতেছে। ডাক্তার শফিকুর রহমান স্যার নাকি একটা ইতিহাস রচনা করছে, ভদ্র, মার্জিত, সব অ্যাঙ্গেলেই উনি A1, এরকম প্রশংসায় ভাষায় দিছে। দুই পক্ষ মিলামিশা আগামী দিনগুলা কি করা যায় এটা নিয়ে চিন্তা ভাবনায় বৈশা গেছে। জুলাই সনদ, গণভোট, এসব আলাপ থেমে গেছে। আলাপ চলে আসছে গুপ্ত গুপ্ত। হ্যাঁ ভাই, অনেক প্রবলেম দেশে। দেখেন, একজন কৃষককে দেখলাম তেল নিতে গেছিল, বেচারা রৌদ্রের তাপে ওইখানেই শেষ হয়ে গেছে। এরকম আরো অনেক মৃত্যুর খবর শুনছি। এর মধ্যে দেখলাম একজন মহিলা কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, একজন পুরুষকে থাপড়াইতেছে। কি করবে, ওনারও মাথা গরম হয়ে গেছে রোদের তাপে। এই যে একটা দূর অবস্থা চারিদিকে, কিন্তু সংসদে ওনারা কি বলে, তেলের কোনো অভাব নাই, জ্বালানির অভাব নাই এবং কারেন্টেরও অভাব নাই। কারেন্টের অভাব থাকলেও গ্রামগঞ্জে আছে। এখন থেকে নাকি শহরও দেওয়ার চেষ্টা করবে। কোন শহরে দিবেন? আমার শহরে দিতে পারবেন? দিয়া দেখান তো। পারবেন না। আমার এখানে কারেন্ট যায় না ভাই, যাবেও না, আমার মনে হয় যাবে না। কারণ কি জানেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার বসবাস করি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর মহল্লার লোক আমি। আমার এখানে কারেন্ট যাইতে আমি দেখি নাই। এই যে কারেন্ট নিয়ে এত চারিদিকে আলোচনা, আমার এখানে আজ পর্যন্ত গত 1-1.5-2 মাসের মধ্যে আমি 1 মিনিটের জন্য কারেন্ট যাইতে দেখি নাই। আগামীতে যাবে কিনা জানি না, মনে হয় যাবে না। এই বৈষম্য কেন? কারণ কি? গ্রামে 17-18 ঘন্টা কারেন্ট থাকে না, আর এখানে 1 মিনিটের জন্য কারেন্ট যায় না। এই বৈষম্য কেন? এই কোন বাংলাদেশ? এই বাংলাদেশ চাই না ভাই। হ্যাঁ ভাই, এই বাংলাদেশ চাই না। যতক্ষণ পর্যন্ত গুলশান, ধানমন্ডি, বনানী এলাকার কারেন্ট না যাবে ততক্ষণ পর্যন্ত ভাই কারেন্টের মর্ম কেউ বুঝবে না। গরিবের উপর দিয়ে কি যাইতেছে না যাইতেছে এগুলো কিচ্ছু যায় আসে না। তাদের উপরে যখন পড়বে তখন দেখবেন এটা খুব সিরিয়াসলি নিবে। এই সংসদের নেতারা খুব সিরিয়াসলি আলোচনা করবে। এখন তো বলে না, কারেন্টের কোনো প্রবলেম নাই, তেলের কোনো প্রবলেম নাই, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখতেছি ওইটার সাথে কি মিলে না। কিন্তু এইসব আলোচনা ধামা চাপা দেবার জন্যই কি এই গুপ্তকে সামনে নিয়ে আসছে। কেন গুপ্ত বলেন? গুপ্তচর বলতো না, যারা গোয়েন্দা তাদেরকে গুপ্তচর বলা হয়। এটা একটা সম্মানের ব্যাপার। আর গুপ্ত বললে আমি জানি না শিবির কেন খেপতেছে। খেপা তো উচিত না, একদম চুপ থাকা উচিত ছিল, কোনো রিয়াকশন দেওয়াই ঠিক হয় নাই। ভাই ব্রাদার, গুপ্ত কেন হইতে হয়? যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় যারা মুক্তি বাহিনী ছিল, যারা গেরিলা যুদ্ধ করতো, তারা তো গুপ্ত থেকেই গেরিলা যুদ্ধ করতো, তাই না? গুপ্ত থাকার মানে কি? গোপন হয়ে যাওয়া।
চোখের আড়াল হয়ে যাওয়া, হ্যাঁ, শত্রুর চোখের আড়াল হয়ে যাওয়া মানে গুপ্ত থাকা। দেখেন গত সরকারের আমলে শিবিরের কাউরে পাইলি তো ভাই ধরে নিয়ে যেত, তাই না? এটা আপনারা দেখছেন। জামাতের এবং বিএনপি থেকে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো, ভারতের বিরুদ্ধে যারা কথা বলতো, তাদেরকেও তো উঠায় নিয়ে যাইত। যেমন ইলিয়াস আলী, উনি ভারতের বিরুদ্ধে কথা বলছিল। উনি বলছিল এই যে ট্রানজিট দেওয়া হইলো, এই ট্রানজিট দিয়া যখন মালামাল যাবে ভারতে, তখন যে এর ভিতর দিয়া গোলা বারুদ যাবে না, কি গ্যারান্টি আছে? এরকম অনেক প্রশ্ন উনি সামনে তুলে আনছিল। তার 2 দিন পরই তো উনাকে গুম করা হইলো। কি ভয়াবহ একটা ব্যাপার, যার জন্য অনেকে গুপ্ত হয়ে গেছিল। এটা সত্য। এই যে গুপ্ত বলে না, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে না গুপ্ত, সত্যি কথা বলছে, চরম সত্যি কথা তো এটা। গুপ্ত না হলে তো মাইরা ফেলাইতো। একদিনের ঘটনা বলি, আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। আমার ছেলেটা আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, বুঝছেন। হঠাৎ একদিন দেখি বাসায় ঢুকতেছে, তার দাড়ি নাই। আমার মেয়েরা হাসতেছে, আমিও মনে মনে হাসতেছি, এ কি করলো, দাড়ি ফালাই দিল কেন? আমি বললাম কি হইলো, কারণ কি? দাড়িটা তো ভালোই লাগতেছিল। কাপু জানো না, এই চেকপোস্টে আমাকে প্রায় 20 মিনিট আটকায় রাখছে। কাঁধের মধ্যে ব্যাগ ছিল, সমস্ত কিছু চেক করছে। ছাত্র শিবির সন্দেহ করছে, তাকে জিজ্ঞেস করছে শিবিরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। অনেক রকম প্রশ্ন করার পর যখন শুনছে যে সিনেমার ডাইরেক্টরের ছেলে, তখন ওদের মাথার মধ্যে ঢুকছে, ও সিনেমার ডাইরেক্টরের ছেলে, তাহলে তো হিরো হইতে চাবে, ও কেন শিবির হইতে চাইবে। ছাইরা দিছে। ও বাসায় আসার আগে সেলুনে চলে গেছে, যা পুরা দাড়ি কামায়া ফেলাইছে। বাসার মধ্যে কিছু ইসলামিক বই ছিল তার, এগুলা সরাইয়া ফেলাইছে। ভয় পাইছে, ভয়। এই ভয় কার মধ্যে নাই? মৃত্যুর ভয় কার মধ্যে নাই? ভাই আমারে ধইরা নিয়ে যে আপনি লাঠি দিয়া বাইরাবেন, মাথার মধ্যে গামছা দিয়া পানি ঢালবেন সারা রাত, আমার এইভাবে ঝুলাইয়া রাখবেন দড়ি দিয়া বাইন্দা, আমি এই অত্যাচার সহ্য করুম? এই অত্যাচার থেকে বাঁচার জন্য ওরা গুপ্ত হয়ে গেছিল। আর গুপ্ত হওয়াতে কি হয়েছিল? গুপ্ত হওয়াতেই কিন্তু 5ই আগস্টে সবাই মুক্ত হইতে পারছেন, কেউ মুক্ত হইতে পারতেন না। এই গুপ্ত বাহিনী ছাত্রলীগের সাথে মিলামিশা গেছিল। অনেকের ব্যাকগ্রাউন্ড পাবেন ছাত্রলীগ, এর জন্যই কিন্তু গুপ্ত বলা হচ্ছে যে ওরা ছাত্রলীগ ছিল, 5ই আগস্টের পর ওরা এখন ছাত্র শিবির হয়ে গেছে। ভাই হবে না কেন? গোপন থাকতে হবে। জীবনের মায়া আছে না? কে চায় নিজের জীবন দিতে? চাচা আপনা জান বাঁচা বলে না, চাচা আপনা জান বাঁচা, জান তো বাঁচাইতে হবে। আর ওই জান বাঁচাই তো তারা আন্দোলন চালায় গেছে। ভাই ব্রাদার, এই যে জামাত ইসলাম, এদের জন্মের পর থেকে এই পর্যন্ত 4 থেকে 5 বার নিষিদ্ধ হয়েছে। শেখ হাসিনা যাওয়ার 3-4 দিন আগেও নিষিদ্ধ কইরা গেছে। আর শিবিরের প্রতি কি ব্যবহার করতো আগের সরকার, এটা তো আপনারা জানেন। তারা গুপ্ত হয়েছিল ওই জন্য। এটা একটা সম্মানের ব্যাপার। এটা বললে কেন খেপবেন? কেন আপনারা বলেন না আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত, এটা বলেন না কেন? যেভাবে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বলছিল, তখন আপনারা বলছিলেন না আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তেমনি করে বলেন আমি কে তুমি কে, গুপ্ত গুপ্ত। গুপ্ত একটা সম্মানের ব্যাপার। এখন দেখেন এই গুপ্ত নিয়ে এমন জায়গায় পৌঁছায় গেছে, 2টা দল কিন্তু, হ্যাঁ ভাই 2টা দল এই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তুলে দিছে। এই এরে আঘাত করতেছে, এই এরে আঘাত করতেছে। আঘাতের পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যেটাকে নোংরামিও বলতে পারেন। হ্যাঁ, নোংরামিও বলতে পারেন। অনেক কিছু নোংরামি হচ্ছে যেটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমার যে বয়স, ওই বয়স থেকে যেটা আমি ভাবতেছি যেটা মেনে নেওয়া যায় না, কিন্তু পোলাপান তো ভাই অন্যরকম। দেখেন না, ওই যে মিলন সাহেব, শিক্ষামন্ত্রী মিলন সাহেব, কি জানি একটা কথা বলছিল, ওইটা নিয়ে কিভাবে ভাইরাল হয়েছে। লেখাপড়া করতে হবে, নকল করা চলবে না। আমি বলতে পারলাম না, এই কথাগুলাই ছাত্ররা বইলা সোশ্যাল মিডিয়া ভৈরা ফেলাইছে, ট্রল করতেছে, হাসি তামাশা করতেছে। কেন করতেছে? এটা ছাত্রদের দোষ না ভাই। এই যে আমাদের মিডিয়া আছে না, একটা ভিউ ব্যবসা। মিডিয়া যায় ওদেরকে এমন একটা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরটাই ওরকম হয়, প্রশ্নটাকে কেটে ফেলে, উত্তরটা আপনাদের সামনে দেখায়, ওইটাকে ভাইরাল করে। কি করবেন বলেন? ছাত্ররা তো আর ওই চ্যানেলগুলোর ভিতরে যায় ইন্টারভিউ দিয়ে আসে নাই, ওরাই আসছে ছাত্রদের কাছে। ওরা চায় এমন প্রশ্ন করে যেন ছাত্ররা উল্টাপাল্টা জবাব দেয়। বুঝছেন ব্যাপারটা? ধরেন আমি একজন সাংবাদিক, আমি একজন ছাত্রকে জিজ্ঞেস করতেছি, এই শিক্ষামন্ত্রী তো বলছে যদি তোমরা নকল করো কান ধরে বের করে দিবে। এই যে আমি বললাম কান ধরে বের করে দিবে, এটা কিন্তু আমি যুক্ত করলাম ওকে খেপাইবার জন্য। ও এখন খেপা গিয়া মনে মনে খেপা যাইতো, আমার কান ধরবে, আমার বাবি তো আমার কান ধরে না, ওই শিক্ষামন্ত্রী কেন আমার কান ধরবে? যার জন্য ওরকম উল্টা পাল্টা উত্তর দেয়। আর সেগুলাই ভিউ ব্যবসা হচ্ছে, এইভাবেই পচানো হচ্ছে। কিছু করার নাই, যুগটাই তো অন্যরকম। যার জন্য গুপ্ত নিয়ে এত কথাবার্তা। ওরা গুপ্ত থাকার কারণেই তো সবাই মুক্ত হইতে পারছেন। সবাই আজকে আমরা যারা আছি, যারা বড় বড় কথা বলতেছি, যারা এই নির্বাচন করে সংসদে চলে গেছি, এই যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, সবাই মুক্ত হয়েছেন কি কারণে, কিভাবে? এই 5ই আগস্টে এই গুপ্তরাই আপনাদেরকে মুক্ত করছে। এটা মাথায় রাখতে হবে। আর প্রথম দিকে যে একটু ইঙ্গিত দিলাম, ঠান্ডার মধ্যে বৈশা ওনারা কিন্তু মিল মহব্বতের মধ্যে আছে, একজন আরেকজনের পিঠ চুলকাইতেছে, মজায় সময় কাটাইতেছে। আর আপনারা এই রোদ্রের মধ্যে, তাপটা কি রে ভাই, ওর মধ্যে নিজেরা মারামারি করতেছেন। ওনারা এসিতে, আপনারা রোদ্রের মধ্যে। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন। আসলে হয়েছে কি ভাই, চরম সত্যি কথাটা বইলা বিদায় নিতেছি। দেখেন যে সরকারই আসে সে কিন্তু তার লোকজন সব জায়গায় সেট করে।
এই যে 18 মাসের জন্য যে সরকার আসছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারা একই কাজ করছে, এর আগে যারা ছিল তারাও একই কাজ করছে, এখনো একই কাজ করতেছে। কিন্তু সব জায়গায় লোকজন দেওয়ার পরও একটা জায়গা খালি, সেটা সবচেয়ে ভয়াবহ জায়গা। ওইখান থেকেই আন্দোলনের জন্ম হয়, ওইখান থেকেই তো বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ওই জায়গাটা দখল করতে হবে। ওই জায়গাটা এখনো ছাত্র শিবির বলেন বা জামাত বলেন অথবা যারা জুলাই বিপ্লবের সাথে জড়িত ছিল, আমি বলতে চাচ্ছি আমাদের শিক্ষাঙ্গনের কথা, এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু ওনাদের হাতে নাই। এই শিক্ষাঙ্গনগুলা কিন্তু চলে গেছে শিবিরের হাতে। ডাকসু নির্বাচন থেকে শুরু হয়েছে, তারপরে 5টা বিশ্ববিদ্যালয় ওনাদের হাতে চলে গেছে। এই জায়গাটাই ভয়, যদি কোনো আন্দোলনের ডাক দেয় তাহলে তো প্রথম আন্দোলনটা কই থেকে শুরু হয়? ওই বিশ্ববিদ্যালয় থেকে। ওই ছাত্ররাই প্রথম শুরু করে। হ্যাঁ ভাই, অতীতের দিকে তাকান, যত আন্দোলন হয়েছে, আপনি ভাষা আন্দোলন থেকে নিয়ে এই 5ই আগস্টের আন্দোলন পর্যন্ত এবং এরশাদ আমলও ওই ছাত্ররাই আন্দোলন করছে। তারাই শুরু করলে দেশের মজলুম মানুষরা তাদের পিছনে দাঁড়ায়া যায়। এই জায়গাটায় ভয়, এই ভয়ের কারণেই ওই জায়গাটা দখল করতে হবে। আগামীতে আরো এটা বাড়বে, কিন্তু দেখবেন এই দুই দলের মানে ছাত্র দল ভার্সেস এই ছাত্র শিবির, এদের গন্ডগোল আরো বাড়বে এবং হতাহতও হইতে পারে। কোনো গ্যারান্টি নাই ভাই, কোনো গ্যারান্টি নাই। কারণ কি জানেন, এরকম জিনিসপত্র নিয়ে রাস্তায় নাইমা গেছে, অথচ গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার যেহেতু হয় নাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তে থাকবে, কেউ থামাইতে পারবেন না। কারণ এখন দখল নিতে হবে, সমস্ত বিশ্ববিদ্যালয় দখল নিতে হবে, পাহারায় রাখতে হবে, কোনো আন্দোলন যেন ওইখান থেকে না হইতে পারে ওইটা ঠেকাইতে হবে। এটা মাথায় রাখেন। রাজনীতিবিদরা মনে করে কি জানেন, সেই 30 দশক 60 দশকের জনগণ এখনো আছে। না ভাই, সেই জনগণ নাই, সেই চতুর্থ জনগণ নাই। জনগণ এখন রাজনীতি বুঝে। আপনাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চরিত্র ওদের মুখস্থ। কে কোন কথা বলতেছেন, কে কোন কথা উল্টাইতেছেন, সব তাদের মুখস্থ। কাউরই বোকা বানাইতে পারবেন না। মানুষ শুধু অপেক্ষায় আছে। হ্যাঁ ভাই, অপেক্ষায় আছে। কতদিন অপেক্ষা করবে? আমার মনে হয় 180 দিন অপেক্ষা করবে। 180 দিনের একটা সময়সীমা আছে। এর মধ্যে জুলাই সনদপত্রের ঘোষণা আসতে হবে, গণভোটের অধিকার দিতে হবে, গণভোট মাইনা নিতে হবে। গণভোট মাইনা না নিয়ে আপনারা ওই ঠান্ডার মধ্যে বৈশা একে অপরকে প্রশংসা করবেন, একে অপরের সমালোচনা করবেন। আজকে দেখলাম একজন এমপি সাহেব চিৎকার করে বলতেছে, স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ প্রেসিডেন্টের নাম এই সংবিধানে আনতেই হবে, এরকম ঘোষণা চাইতেছে। অর্থাৎ এই সংসদ চলাকালীনই শহীদ জিয়া রহমান প্রেসিডেন্টকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা দিতে হবে। অথচ এই সংবিধানের মধ্যে আছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক। ওইটা কি মুছা ফেলবেন, না ওনার পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম লিখবেন? আমরা কিন্তু ওই আগের জায়গায় আছি। 71-এর চেতনা, হ্যাঁ 71-এর চেতনা আমাদের ভিতরে না এমন ভাবে টকবক করে ওইখান থেকে আর বাইর হইতে পারি না। গত 55 বছর হয়ে গেল ওই একই জায়গায় আছি। ওইখান থেকে বাইর করে আনার জন্যই তো 5ই আগস্ট আসছিল, এই সংস্কার হয়েছিল। কিছুই মানা হইল না, ওই আগের মতোই দেশ চলতেছে। বিদায় নিবার আগে শুধু এইটুকুই বলবো, যাদেরকে আপনারা বলেন গুপ্ত গুপ্ত, তাদের জন্য আজ আপনারা মুক্ত। হ্যাঁ, গুপ্ত থাকতে হেরম লাগে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে, যে কোনো লোক গুপ্ত থাকতে পারে না। দেখেন না, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা খুঁজা বাইর করতে পারে নাই, পার্শ্ববর্তী দেশ থেকেও ভাই পুরো গোয়েন্দা বিভাগ খুঁজা বাইর করতে পারে নাই। কিভাবে যে 5ই আগস্ট হয়ে গেল কেউ টেরও পায় নাই, দুপুরের খাওয়া রেডি খাইতে পারে নাই, চলে যাইতে হয়েছে দিল্লি। তার মানে কি জানেন, গুপ্ত থাকার মধ্যে একটা হেরম আছে, হেরমওয়ালারাই গুপ্ত থাকতে পারে। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভিতরে যে রক্তক্ষয়ী সংঘর্ষটা হলো, সেখানে তো ছাত্র দল ছাত্র শিবিরের এক কর্মীকে কুপিয়ে পায়ের রক কেটে দিল। এই ঘটনার পরে আমি যে ভিডিও করেছিলাম সেখানে আপনাদেরকে আমি বলেছিলাম যে 2-3 দিনের ভিতরেই বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল এইভাবে হামলা চালাবে, পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং নতুন করে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে তারা মূলত ক্যাম্পাসগুলো দখলে নেবে। শুরু হয়ে গেছে কিন্তু। গতকাল রাতে তারা শাহবাগ থানার ভিতরে ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবং সাহিত্য সম্পাদক এবি জুবায়ের, মোসাদ্দেক এদেরকে থানার ভিতরে পিটিয়েছে পুলিশকে সরিয়ে দিয়ে। পুলিশ সাথে থাকলে ছাত্রদল অবশ্য খুব ভালো পারফর্ম করতে পারে। থানাগুলোতে যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন তারা খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে। এক্ষেত্রে ছাত্রদল প্রচন্ড সাহসী, তাদেরকে এর জন্য প্রশংসা করতেই হয়। গতকাল ঈশ্বরদী কলেজেও ছাত্র শিবিরের পূর্ব ঘোষিত একটা সমাবেশ, চট্টগ্রামে যে রক কেটে দিল ওইটার প্রতিবাদ সমাবেশ ডেকেছিল ঈশ্বরদীতে, সেখানেও তারা গিয়ে হামলা চালিয়েছে। এই হামলাগুলো চালানোর পরে তারা একটা জিনিস কিন্তু সামনে আনার চেষ্টা করছে যে গুপ্ত বললে শিবির খেপে কেন, তাহলে শিবির গুপ্ত। আসলে এইটা একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে। গুপ্ত বললে কি শিবির খেপে? গুপ্ত বললে শিবির খেপছে না তো। বরং আপনারা দেখেছেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যেখানে যেখানে তারা গুপ্ত শব্দটা লিখেছে শিবির সেখানে গিয়ে ফটো সেশন করেছে, চা খেয়েছে, ওইটার মার্কেটিং করেছে, ছাত্রদলকে ধন্যবাদ জানিয়েছে যে অবশ্যই গুপ্ত রাজনীতি থাকবে না। কারণ গুপ্ত রাজনীতি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি একটা বক্তব্যে, দেখুন আমি একটু দেখাই এটা, তিনি বলছেন যে বিগত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কোনো কর্মই কাজই করতে পারেনি, তারা এখানে আসতেই পারে নাই, বলছে গুপ্ত ছিল। গত 17 বছর ধরে বাংলাদেশে
শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ক্যাম্পাসগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী প্রকাশ্যে অবস্থান করতে পারেনি। তাহলে শিবির তো জানে কারা গুপ্ত ছিল। আমরা ওই সময় দেখেছি যখন প্রচন্ড আন্দোলন সংগ্রাম হচ্ছিল, হরতাল অবরোধ, তখন বিএনপির কোনো নেতাকর্মীকে তো আমরা মাঠে পাই নাই। আমরা তো ওগুলো দেখেছি, সব সময় টিভির সামনে বসে থাকতাম। তখন আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাই গোপনে তিনি তার বার্তা পাঠাতেন, মেসেজ পাঠাতেন, বিবৃতি দিতেন যে আপনারা হরতাল পালন করুন, এটা করুন, ওটা করুন। এগুলো গুপ্ত থেকে, এর ভিতরে এই গুপ্ত থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হয়ে যান। যদিও এই ব্যাপারে অনেক কথা আছে, তাকে পরবর্তীতে শিলংয়ে পাওয়া গেছে। তো তাহলে এখানে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে শিবির গুপ্ত বললে খেপে কেন? না, শিবির গুপ্ত বললে খেপে না, এটা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। শিবির এটাকে আরো প্রমোট করতেছে যে আরো লেখো, অবশ্যই গুপ্ত এই কথাগুলো লিখে দাও, খাম্বার উপরে গুপ্ত লিখে দাও, ইত্যাদি কথা তারা বলছে, কিন্তু ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। এই যে ডাকসু নেতাদেরকে যে আটকে রেখেছিল, তাদেরকে যখন ছাত্র শিবির ধানমন্ডি থানায় ছাড়াতে গেছে, তাদেরকে সারা রাত সেখানে আটকে রেখেছে, তদন্ত ছাড়া তাদের নাকি ছাড়া যাবে না পুলিশ বলছে। অথচ এই চট্টগ্রাম কলেজে যে ছেলেটা প্রকাশ্যে কিরিচ চাপাতি দিয়ে যার গোড়ালি বিচ্ছিন্ন করে দিল, রক কেটে দিল, ওকে কি গ্রেপ্তার করেছে? করে নাই তো, গ্রেপ্তার করে নাই। বরং চট্টগ্রামের শিবির সন্দেহে একটা ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, যেটা ওই আওয়ামী লীগের আমলে শিবির সন্দেহে। চিন্তা করেন কিন্তু কোন দিকে দেশ চলে যাচ্ছে। শিবির সন্দেহে তাকে গ্রেপ্তার করেছিল, পরে সেখানে যে জিজ্ঞাসাবাদ করার পরে দেখা গেল যে সে আসলে ছাত্র দলের কর্মী এবং তিনি ওই চট্টগ্রামের ওই আসনের এমপির 3টা পেজ তিনি একা চালান, 3টা পেজের তিনি অ্যাডমিন। এই দেখুন, একটু ভিডিওটা দেখুন। যে দেখেন তাকে আটক করা হলো ভুয়া সাংবাদিক হিসেবে, এবং তার এই যে ফেক আইডি গুলো করে দেখেন, এই আরো অনেকগুলো নাকি সে লগ আউট করেছে। এই হচ্ছে তাদের অবস্থা। ছাত্রদল ঠিক এই কাজটি করেছিল 2002-03 সালে। প্রিয় দর্শক, ভিডিওগুলোর আলোচনাগুলো দেখলেন, জানলেন, বুঝলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে লিখে জানিয়ে দিন। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।